হে এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবং অনেক দিন পর এই চ্যানেলে আমি ভিডিও দিচ্ছি। হ্যাঁ, আই থিঙ্ক আমার শেষ মোটামুটি ভালো ভিউজ পাওয়া ভিডিও হয়তো 7 থেকে 8 মাস আগে আসছিল। ইয়াস, 7 থেকে 8 মাস আগে। তারপরে আর কোনো ভিডিও এই চ্যানেলে আসেনি। সো আই থিঙ্ক অনেক দিন ধরে আপনারা অপেক্ষা করতেছেন, এবং আমি যে কীরকম ইরেগুলার আর আমার কনসিস্টেন্সি কীরকম সেটা আপনাদের হয়তো ধারণা চলে আসছে। বাট এখন থেকে, আজকে থেকে আমি রেগুলার ভিডিও দেবো। এমনকি আপনারা দিনে 2 থেকে 3টা ভিডিও পেতে পারেন। বড় বড় ভিডিও পাবেন, লং টার্ম ভিডিও। আমি শর্ট ভিডিও খুব কম আপলোড করবো। অ্যান্ড সেহেতু আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। ফুটবলের যত রকম আপডেট, ট্রান্সফার নিউজ থেকে শুরু করে ম্যাচ রিভিউ থেকে শুরু করে সব কিছু আপনারা কমপক্ষে এই চ্যানেল থেকে আজ থেকে নিয়মিত পাবেন, এটা আমি বলতেছি। অ্যান্ড আজকে আমাদের মেইন টপিকে চলে যাওয়া যাক। আমরা আজকে কয়েকটা ট্রান্সফার নিউজ সম্পর্কে কথা বলবো, বা তার আগে ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে কথা বলি। কি আছে, ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলার থেকে ইউটিউবার হয়ে গেছে। অ্যান্ড সে তার চ্যানেল ক্রিয়েট করছে, এবং ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করার 47 মিনিটের মধ্যে সেটাতে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। এবং এটা ছিল বিশ্বের ইতিহাসে ফার্স্টেস্ট ইউটিউব চ্যানেল যেটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করে। খালি এই রেকর্ডটা ভাঙছে? না না, এটা ভাবলে ভুল হবে। তো আপনারা অনেকে মিস্টার বিসকে চেনেন। তো মিস্টার বিস তার প্রথম 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করে 132তম দিনে। ওকে, আর ক্রিস্টিয়ানো রোনালদোকে সেই 10 মিলিয়ন, তার প্রথম 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করতে সময় লাগে মাত্র 12 ঘন্টা। ইয়েস, এবং প্রথম দিনে ক্রিস্টিয়ানো রোনালদোর চ্যানেলটা 22 মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করে। এর আগে সর্বোচ্চ সাবস্ক্রাইবার হিট করা চ্যানেল ছিল মিস্টার বিসের, সেটা হচ্ছে 21 মিলিয়ন সাবস্ক্রাইবার। এবং সেই 21 মিলিয়নকে একদিনে ভাঙে 22 মিলিয়ন করে দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। এবং আমি যখন এই ভিডিওটা এডিট করতেছি ততক্ষণ 34 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। আপনারা যতক্ষণ এটা দেখতেছেন হয়তো আরও বেশি হয়ে যেতে পারে, এবং হবে পার ডে 10 মিলিয়ন করে পাচ্ছে। আমার হিসাবে 100 মিলিয়ন হয়ে যাবে হয়তো এই 1 মাসের মধ্যেই ক্রিস্টিয়ানো রোনালদো। তারপর সামনে কী হবে দেখা যাবে। আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো। এরকম আপডেট পেতে গেলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। এখন তো নিয়মিত ভিডিও আসবে, আমি কথা দিচ্ছি। সো ওকে, এখন যদি আমি ক্রিস্টিয়ানো রোনালদো থেকে সরে আসে একটু ট্রান্সফার নিউজ সম্পর্কে যাই, তো অনেক কয়টা ট্রান্সফার হয়েছে যখন আমি বন্ধ ছিল ভিডিও বানানো। তো তার মধ্যে সবচেয়ে বড় কয়েকটা ট্রান্সফার সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। তার মধ্যে অন্যতম হচ্ছে জাও ফিলিক্স অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়ি দিয়েছে, এবং সে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে চেলসিতে গেছে। এবং এটা একটা শকিং ডিল ছিল। জাও ফিলিক্স শুধুমাত্র চেলসিতে যায়নি, 6 বছরের একটা কন্ট্যাক্ট সে সাইন করছে চেলসির সাথে। এবং ভাই, মাথা নষ্ট করার কথা, জাও ফিলিক্সকে 6 বছরের কন্ট্যাক্ট দিয়েছে চেলসি। এটা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে, বাট কি করার। অ্যান্ড যেহেতু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আর একটা নিউজ আমি দিই। অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান, বার্সেলোনাকে আগে হেট করতাম, কিন্তু সেই হেট আমার ভাই মানে ঘৃণাটা একবার দয়াতে রূপান্তরিত হয়ে গেছে। কেন বলি, ম্যানচেস্টার সিটি ট্রাভেল উইনিং টিম, সেই ট্রাভেল উইনিং টিমের ক্যাপ্টেন গুন্দোগান, সে সেই টিমটাকে ছাড়িয়ে দিয়ে সে আসলো কোন টিম জয়েন করতে? একটা ভাঙ্গাচুরা ব্রোকেন বার্সেলোনা টিম জয়েন করতে। এবং সে এইখানে আসে, সেই বার্সেলোনা টিমের ক্যাপ্টেন হলো, সে বার্সেলোনা টিমটাকে সামলালো। অ্যান্ড সেই বার্সেলোনার টিম তাকে কি উপহার দিল জানেন? ভাই, চলে যা, ফ্রি সাইনিং, চলে যা। এটা কোনো কথা হলো? ভাই, একটা ক্লাবের প্রেসিডেন্ট কোন পর্যায়ের হারামি হলে সে গুন্দোগানের মতো একটা প্লেয়ারকে ফ্রিতে যেতে দেয়? এবং এর কেমনে? বাট তাদের এখন কি করবেন ভাই, তারা ড্যানি অলমোকে সাইন করছে, বাট তারা রেজিস্টার করতে পারতেছে না। ড্যানি অলমোকে সাইন করে রেজিস্টার করতে পারতেছে না। এখন অনেকে বলবেন ভাই, এটা কারণটা কি? এই কারণে কি কারণে? তো এটা অনেক বড় একটা কারণ আছে। আপনাদেরকে মনে করে দিই যে ইউরো 2024 গোল্ডেন বুট জয়ী ড্যানি অলমোকে বার্সেলোনা সাইন করছে, বাট তাকে রেজিস্টারই করতে পারতেছে না। সেই প্লেয়ারটাকে তারা রেজিস্টারই করতে পারতেছে না। তার জন্য একটা প্লেয়ারকে বার্সেলোনাকে বিক্রি করতে হবে। এবং সেখানে তারা কাকে বিক্রি করার জন্য নিল? গুন্দোগানকে। ব্রেনের হয়তো ওদের তারটা সব ছিঁড়ে গেছে। ড্যানি অলমোর জন্য গুন্দোগানকে ছাড়িয়ে দিল। বার্সেলোনার ইতিহাসের মধ্যে মনে একটা সবচেয়ে ফালতু ডিসিশনের মধ্যে এটা একটা। ভাই, তুই বিক্রি করে দে ভাই, কম একটু টাকা হলেও তো পাইছি নাকি। তো যাই হোক, গুন্দোগানের স্যালারি অনেক বেশি ছিল, 18 মিলিয়ন ইউরো, যেটা অনেক বেশি ছিল। হ্যাঁ, তাদের এখন ওয়েস্ট থেকে 18 মিলিয়ন ইউরো কমে গেল। এখন সেই 18 মিলিয়নের জায়গায় অন্যান্য প্লেয়ারদেরকেও তারা বেতন দিতে পারবে, অ্যান্ড টাকা কিছু বাঁচাতে পারবে। বাট এটা কিন্তু কোনো ডিসিশন না। আমি যদি বলবো এটা আমি সাপোর্ট করবো না, আমি একদমই সাপোর্ট করবো না এটা। এবং এটা একটা প্লেয়ারের প্রতি ডিসরেসপেক্টফুল। একটা ট্রাভেল উইনিং টিমের ক্যাপ্টেন আপনাকে যখন আসে আপনার ব্রোকেন টিমে, ড্রিম টিম বার্সেলোনাতে খেলার জন্য, এবং আপনি তাকে এইভাবে একটা লাথি মারে বার করে দেয়, এভাবে আপনি বিদায় দিলেন, এটা 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 মেনে নেওয়া যায় না। এই বুঝি নাই, লাপোর্তা আসার পর থেকে প্লেয়ারদের মান সম্মানের কিছু বুঝেই নাই কি।
কোন লেভেলের এই ভাই হারামি! না মেসিকে রেসপেক্ট দিল, না সুয়ারেজকে ভালো করে বিদায় দিল, না আজকে গুন্দোগানকে সে বিদায় দিল। সে কি করতেছে আমি বুঝতে পারতেছি না। আসলে যাই হোক, এখন গুন্দোগান কই যাবে? গুন্দোগান কোথাও যাবে না। গুন্দোগান চলে গেছে। আবার সে ম্যানচেস্টার সিটিতে ব্যাক করছে। অ্যান্ড পেপ গার্দিওলা বলছে যে যখন সে এটা শুনছে তখনই সে সাথে ইয়েস বলে দিছে গুন্দোগানের জন্য এবং আশা করা যায় এই ম্যানচেস্টার সিটি টিমটাতে গুন্দোগান বড় একটা ভূমিকা রাখবে। কারণ আমরা দেখতেছি মিডফিল্ডে অনেকটাই সমস্যা পোহাতে হচ্ছে। এখন গুন্দোগান আসলে হয়তো ভাই রদ্রির মানে উপর নির্ভরশীলতা যেটা ছিল ম্যানচেস্টার সিটির এটা অনেকটা কমে যাবে। তো আমরা সেটা নেক্সটে দেখব। আচ্ছা আমি যেহেতু ম্যানচেস্টার সিটি সম্পর্কে কথা বলতেছি তার সাথে আমি আরেকটা কথা বলে নেই যে ম্যানচেস্টার সিটির প্লেয়ার হুলিয়ান আলভারেজ সে কিন্তু ম্যানচেস্টার সিটিতে খেলবে না। সে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলবে এবং এই ডিসিশনটা আমার মনে হয় যে সে ভালো করছে। ইটস এ গুড ডিসিশন বিকজ আলভারেজ ভাই 24 বছর বয়স হয়ে গেছে। ওর এখন যেকোনো টিমে খেললে সে খেলতে পারবে যেকোনো টিমে তার সেই পোটেনশিয়াল আছে এবং তার সময় প্রয়োজন। ম্যানচেস্টার সিটিতে সে সময় পাত না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এবং আ অ্যাটলেটিকো মাদ্রিদে সে সময় পাবে। সেজন্য সে ওখানে গেছে। ইটস এ গুড ডিসিশন আলভারেজের জন্য এবং এটা একটা রেকর্ড সাইনিং ছিল। তো আমি যেহেতু ম্যানচেস্টার সিটি কথা বলতেছি, তো ম্যানচেস্টার সিটির সাথে কয়েক বছর ধরে টান উত্তেজনা ধরে রাখছে হচ্ছে আর্সেনাল। আর্সেনালের আজকে একটা নিউ সাইনিং এর কথা বলি সেটা হচ্ছে মিকেল মরিনো ইজ জয়নিং আর্সেনাল। ইয়েস, মিকেল মরিনো ইজ জয়নিং আর্সেনাল অ্যান্ড এই ডিলটাতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে হচ্ছে মিকেল আর্টেটা এবং তার দরকার ছিল এরকম একটা প্লেয়ার মিকেল মরিনোর মতো এবং সে এটা নিছে। সো আজকের হিয়ার উই গো হচ্ছে মিকেল মরিনো টু আর্সেনাল, হিয়ার উই গো। আমরা এখন আরেকটা ইম্পর্টেন্ট ট্রান্সফারের সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে পাউলো ডিবালার জন্য। তো পাউলো ডিবালাকে সৌদি আরব থেকে বিশাল অঙ্কের একটা অফার আসছিল বাট পাউলো ডিবালা বলছে যে সে সৌদি আরবে যাবে না। ৭৫ মিলিয়ন ইউরোর একটা ক্রেজি অফার আসছিল ৩ বছরের জন্য। বাট সে বলছে না, সে যাবে না, সে রোমাতে থাকবে এবং এটা অ্যাজ এ ভাই পাউলো ডিবালার আমি অত বড় ফ্যান না বাট পাউলো ডিবালা যে সিদ্ধান্তটা নিয়েছে আই রিয়েলি রেসপেক্ট দ্যাট বিকজ আর্জেন্টিনার টিমে দেখবেন আপনি পাউলো ডিবালাকে কিন্তু তেমনভাবে ডাকে না, তার ডাক পড়ে না। এখন সে যদি সৌদি আরবে চলে যেত ৩ বছরের জন্যই বলেন, তার জন্য কিন্তু আর্জেন্টিনার দরজা চিরদিনের আমার মনে হয় ইয়াস আপনি ধরে রাখেন চিরদিনের জন্য বন্ধ হয়ে যেত এবং সে যেহেতু এখন সেহেতু তাকে রিটায়ারমেন্ট ছাড়া আর কোনো অপশনই ছিল না বাট সে যেহেতু এখন ডিসিশন নিচ্ছে সে রোমাতে থাকবে, সে ইউরোপিয়ান ফুটবলে সে খেলবে। তো আমার মনে হয় যে যেহেতু কয়েক বছর পর মেসি চলে যাবে, ডিমারিও চলে গেছে, এখন আমার মনে হয় যে পাউলো ডিবেলার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আর্জেন্টিনার দলে একটা মিডফিল্ডে অ্যাটলিস্ট একটা মিডফিল্ডে ভালো একটা পজিশন তৈরি করা। পাউলো দিবালা তাদের যেহেতু রোমাতে থাকতেছে সেহেতু খুব ভালো একটা সিজন সে গত বছর কাটাইছে, এই বছর কাটাবে এটাই হোপ করব। তো আজকে ছিল এই পর্যন্ত। আজকে এই পর্যন্ত ফুটবল আপডেটটা দিলাম। কালকে কি আপডেট আছে কালকের ভিডিওতে আপনারা দেখে যাবেন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা ভুলিয়েন না। থ্যাংক ইউ।